आज के ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশের পরবর্তী অংশ নিয়ে। পরবর্তী অংশ মানে এর আগে আমাদের যতটা হয়ে গেছে সেখানে ছিল সিরাজ সিংহাসনে বসেছিলেন আর দরবার কক্ষে তার সভাপরিষদরা যার যেখানে স্থান তারা প্রত্যেকে সেখানে দাঁড়িয়ে আছেন আর একমাত্র গোলাম হোসেন নবাবের পায়ের কাছে বসেছিলেন। সেই দরবার কক্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে যিনি উপস্থিত ছিলেন তিনি হলেন ওয়ার্ডসের সঙ্গে নবাবের কথোপকথন আমরা শুনেছি। তারপরে ওয়ার্ডসকে বিদায় দেওয়ার পর ওয়ার্ডসকে দরবার কক্ষ থেকে বের হয়ে যেতে বলার পরে ওয়ার্ডস যখন বিদায় জানিয়ে বের হয়ে গেলেন তারপরে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি মশিয়েলা তার বক্তব্য রাখলেন। মশিয়েলার সঙ্গে সিরাজের যে কথোপকথন হলো তাতে আমরা দেখলাম যে ফরাসিরা বিপন্ন ইংরেজদের হাতে এবং তার জন্য ফরাসিদের প্রতিনিধি হিসেবে মশিয়েলা নবাবের কাছে সাহায্য প্রার্থী, কিন্তু নবাব সেই মুহূর্তে অপারগ অক্ষম, তাই তার কাছে দুঃখ প্রকাশ করে এক অর্থে ক্ষমা চেয়ে তাকেও সেই দরবার থেকে বিদায় দিয়েছে। মশিয়েলা ফেয়ারওয়েল জানিয়ে অর্থাৎ বিদায় নিয়ে নবাবকে কুর্নিশ করে বেরিয়ে গেলেন। এই পর্যন্ত আমাদের হয়েছিল। আজকের এরপর থেকে হবে ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি। কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রইলেন। তাহলে নবাবের কাছ থেকে বিদায় নিয়ে মশিয়েলা বেরিয়ে গেলেন। নবাবও কিছুটা তার পেছনে অগ্রসর হয়ে তার পেছনের দিকে তার পেছনে খানিকটা এগিয়ে গিয়ে তারপরে চুপ করে দাঁড়িয়ে থাকলেন, কিছুটা ভাবতে লাগলেন। তারপরে একটু আগে রাজা রাজবল্লভ কিছু বলার জন্য নবাবকে থামিয়ে দিচ্ছিলেন, কিন্তু নবাব সেই মুহূর্তে রাজবল্লভকে চুপ করিয়ে দিয়ে মশিয়েলাকে বলতে দিয়েছিলেন। তার মানে নবাবের এখন মনে পড়ে গেল রাজবল্লভ কিছু বলতে চায়। তাহলে রাজবল্লভের বলার জন্য কি আছে, কেন সে এতটা উদ্গ্রীব শুনতে চাইছে রাজা রাজবল্লভের কাছে গিয়ে সিরাজ বলছে রাজবল্লভকে, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা আপনি একটু আগে কিছু বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। কি বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন? রাজবল্লভ বলছে এখন সে কথা নিরর্থক, অর্থাৎ এখন এই মুহূর্তে সেই কথা অর্থহীন, ওই কথার কোনো মানেই হয় না। কারণ যখন বলার দরকার ছিল তখনই কিন্তু আমি বলতে চাইছিলাম, কিন্তু তখন আপনি শোনেননি। এখন বলে কিছু লাভ নেই, বলে কিছু করতেও পারবেন না আপনি। সিরাজ তখন হেসে বলছে, এই হাসি কিছুটা হলেও ব্যঙ্গ বিদ্রুপের হাসি। রাজবল্লভের সম্পর্কে সিরাজ যে সব জানে সেই হাসির মধ্য দিয়ে তার প্রকাশ ঘটছে। সিরাজ বলছে, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, আমাকে আপনি এ কথা ও কথা বলে ভাবছেন আমাকে বোকা বানাবেন, আমাকে কোনো কথা বলে লাভ নেই। আপনার কোনো কথা আমার উপরে কাজ করে না বা কাজ করবেও না। সর্বচিকিৎসার বাইরে আমি, সব চিকিৎসার বাইরে আমি, মানে আপনার নিয়ন্ত্রণ, আপনার যে হস্তক্ষেপ, এগুলো আমার উপরে কিন্তু কোনোভাবেই চলবে না। আপনারা ভাবেন যে আমি খুব বোকা, আমি নির্বোধ, কিন্তু মোটেও তা নয়। কে কোথায় কী রকমভাবে ষড়যন্ত্রে লিপ্ত, কে কোথায় আমার বিরুদ্ধে যাচ্ছে সেই সমস্ত খবর আমার জানা আছে। সিরাজ বলছে সর্বচিকিৎসার বাইরে আমি। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। তখন রাজবল্লভ প্রসঙ্গক্রমে আবার যে কথা বলতে চাইছিল সেই কথাই তুলল যে ওয়ার্ডস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। তাহলে রাজবল্লভ একটু আগে কি বলতে চাইছিলেন, বলো কি বলতে চাইছিলেন? ওয়ার্ডসকে দরবার থেকে বের না করার কথা। দরবার থেকে ওয়ার্ডসকে বের না করার কথা, শুধু বের না করার কথা শুধু নয়, অপমান না করার কথাও। অপমান করেই তো বের করেছে। রাজবল্লভের মনে হয়েছে যে ইংরেজদের প্রতিনিধি, ইংরেজরা সেই
ইউরোপ থেকে ব্যবসা বাণিজ্য করতে এসছে আমাদের রাজ্যে, তাদের সম্মান দেওয়া, তাদের মান মর্যাদা রক্ষা করা, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য। তো তাদের প্রতিনিধি হিসেবে যেখানে ওয়ার্ডস এখানে আমাদের রাজপ্রাসাদে রয়েছে, সেখানে তাকে এই রাজপ্রাসাদের দরবার কক্ষে অপমান করে বের করে দেওয়া, তাড়িয়ে দেওয়া, বিদায় দেওয়া, এটা ঠিক নয়। তাহলে যখন দরকার ছিল বলার, ওয়ার্ডস যখন ছিল তখনই বলতে চাইছিল। তাহলে নবাব যদি সেই মুহূর্তে ভেবে দেখতো, তাহলে হয়তো ওয়ার্ডস সাহেবকে অপমান করে এখান থেকে বের করে দিত না। তাই বলছি, ওয়ার্ডস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো, ওরকম করে তাকে ধমক দিয়ে, তাকে বুঝিয়ে দিয়ে, তাকে চোখ রাঙিয়ে, তাকে ভয় দেখিয়ে, তাকে এক অর্থে শাসন করে। তো ওই রকম করে বিদায় না দিলেও চলতো। বিদায় যদি দিতেই হতো, তাহলে তার যথাযোগ্য মর্যাদা সম্মান দিয়ে তাকে বিদায় দিলেও চলতো। ওই রকমভাবে অপমান করে, তীব্রভাবে ভর্ৎসনা করে, অপমান করে, ধমক টমক দিয়ে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরিয়া আসিলেন। সিরাজ বলছে, ওয়ার্ডস, ক্লাইভ, ওয়াটসন, কোম্পানির কথা থাক, এ কথা ও কথা বলার আপনাদের দরকার নেই। নিজের চরকায় তেল দিন। একটা প্রবাদ আছে না, নিজের চরকায় তেল দেওয়া মানে কি? নিজের বিষয় নিয়ে ভাবা। নিজের বিষয় নিয়ে ভাবা। নিজে আপনারা কি করছেন না করছেন সে কথা ভাবুন। ওয়ার্ডসের কথা ভাবতে হবে না, ক্লাইভ, ওয়াটসন, কোম্পানি, এদের কথা নিয়ে ভাবতে হবে না। এদের কথা ভাবার জন্য নবাব আছে, এদের কথা থাক। ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। পরিহার করুন মানে কি? ত্যাগ করুন, বাতিল করুন। এই সমস্ত প্রসঙ্গ এখানে আলোচনা করার দরকার নেই। নিজেদের কথা বলুন। রাজা, আপনারা যে কতটা সৎ, আপনারা যে কতটা দায়বদ্ধ, আপনারা যে কতটা বিশ্বস্ত, সেটা আমি বড় ভালো জানি। তাই নিজেদের কথা ভাবুন, নিজেদের কথা ভাবুন। আপনারা কি আপনাদের কথা ভাবুন। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় মুখ দেখতে পারবেন? আর প্রবাদ আছে না যে নিজেরা হাজার রকমের অসৎ কাজ করে, অন্যায় কাজ করে, আর কারোর সামান্য একটু ত্রুটি দেখলেই সমালোচনা করে, নিন্দা করে, আর যাতে তাদের এটাই মনে হয় যে অন্যের ভুল ত্রুটি ধরলে, অন্যকে অপমান করলে, অপদস্থ করলে নিজের এত দোষ, এত অপরাধ সব যেন ঢাকা পড়ে যাবে। তাহলে নবাব বলছে যে নিজেদের কথা ভাবুন রাজা, নিজেদের কথা বলুন, আপনাদের কথা বলুন, আপনাদের কথা ভাবুন। জগৎ শেঠ বলছে, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা। ভাবা যখন উচিত ছিল, যখন দরকার ছিল ভাবার, তখন তো ভাবেননি আপনি। কখন দরকার ছিল? কী মনে হয়েছে জগৎ শেঠের কথা মতো কখন ভাবা উচিত ছিল, কখন ভাবা দরকার ছিল? ওয়ার্ডসকে বের করে দেওয়ার আগে। এখন তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে অপমান করা হয়েছে, তো স্বাভাবিকভাবে তাকে বের করে দিলে, অপমান করে দিলে, তারপরে এখন তাদেরকে নিয়ে বা তাকে নিয়ে ভাবা বা তার কথা নিয়ে কিছু বলতে চাওয়া নিরর্থক। তো ভাবা যখন উচিত ছিল তখন তো কিছুই ভাবেননি জাহাপনা। তবে হ্যাঁ, এটা শুধু ওয়ার্ডসকে বের করে দেওয়ার ঠিক আগে আগে এইটুকু নয়, ওয়ার্ডসকে বের করে দেওয়ার আগে আগে এই কথাটাকে উল্লেখ করেনি। যে প্রসঙ্গটাকে টানতে চাই যে সেটা হলো অনেক আগে, আরও আগে, মানে এদের কথা মতো এই জগৎ শেঠ, রাজবল্লভ, তারপরে অমিচাঁদ, রায়দুর্লভ, তারপর মির্জাফর, এদের প্রত্যেকের কথা মতো একটু পরেই আমরা দেখব যে নবাব অনেক আগেই নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, বোকামির পরিচয় দিয়েছে, এক অর্থে মূর্খামি করেছে। তিনি যেভাবে সিংহাসনে বসেছে সেটাও কিন্তু তাদের অনেকের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। আর তারপরে সিংহাসনে বসে তাদের কথা মতো অনেককে তারা যেন অপদস্থ করেছে। নবাব অনেককে অপদস্থ করেছে, অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। নবাব নাকি পরের দিকে আছে, তার স্বভাব চরিত্র সম্পর্কে দেওয়া আছে যে নবাব নাকি অনেক অনাচার করেছে। নবাব চরিত্রহীন,
প্রজাদরদি বা প্রজাহিতৈষী নয়। যাই হোক, তো যখন ভাবা দরকার ছিল তখন নবাব হিসেবে আপনার অনেক আগেই ভাবা দরকার ছিল, তখন তো আপনি কিছু ভাবেননি। তো সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। ফিরে তার যে দোষ বলো, তার যে ভুল ত্রুটি বলো, সেগুলো কিন্তু আগেও স্বীকার করছে, আবারও স্বীকার করছে। আগেও স্বীকার করেই নিয়েছে যে যা ভুল তিনি করেছেন সবার কাছে তার জন্য ক্ষমাও চেয়েছে নিয়ে। এখনও আবার সেই ভুলটা স্বীকার করে নিয়েই বলছে যে সে অপরাধ কি আমি বারবার স্বীকার করিনি। তার মানে এটা কিন্তু ওই ওয়ার্ডসকে বের করে দেওয়া এই অপরাধের কথা নয়, কি তাই তো? হ্যাঁ স্যার। তার বলছে সে অপরাধ মানে এর আগে আমি যদি আপনাদের চোখে দোষী হই, সেই অপরাধ সেটা কিন্তু আমি বারবার স্বীকার করেছি। আপনারা যা যা অভিযোগ করেছেন, আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে মানে নতমস্তকে মাথা পেতে নিয়েছি, আমি গ্রহণ করেছি। কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি। আপনারা আমার সভা পরিষদ, আপনারা আমার প্রতি কোথায় বিশ্বস্ত থাকবেন, কোথায় দায়িত্ববহ হয়ে থাকবেন, আজ্ঞাবাহী হয়ে থাকবেন, আমি যা বলবো তাই আপনারা মেনে চলবেন, এটাই হওয়া উচিত। কিন্তু আপনারা সভা পরিষদ হয়ে আমার বিরুদ্ধে আপনারা কত মিথ্যা কলঙ্ক রটিয়েছেন, আমার সমালোচনা করেছেন, আমার কটূক্তি করেছেন। তাহলে নবাবের কটূক্তি করা, ব্যঙ্গ বিদ্রূপ করা, সমালোচনা করা, এটা কি কখনো ঠিক শোভন? তাও আমি কিন্তু প্রশ্ন তুলিনি। তাই বলছি কখনো কটূক্তির প্রতিবাদ করিনি। আপনাদের স্পর্ধা নিয়ে সভা পরিষদ হয়ে নবাবের সমালোচনা করছেন, কটূক্তি করছেন, এটা আপনাদের তো স্পর্ধা, ঔদ্ধত্য। অথচ আপনাদের এই স্পর্ধা ঔদ্ধত্য নিয়ে কখনো কোনো দিন প্রশ্নও তুলিনি। ভেবেছি যে রাজ্যের শান্তির জন্য, রাজ্যটাকে সুরক্ষিত রাখার জন্য আপনাদের সহযোগিতা দরকার, এবং আপনারা আমার হয়তো দোষ ভুল ত্রুটি দেখেছেন, তাই সমালোচনা করেছেন, কটূক্তি করেছেন। সেটাকে আমি নিজের সংশোধনের জন্য কাজে লাগিয়েছি। আমি কিন্তু দেশের জন্য, রাজ্যের জন্য চুপচাপ থেকেছি, মেনে নিয়েছি সব কিছু। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন। ভাবুন, নবাবের দুর্নাম রটাচ্ছেন আপনারা, তাও আমি চুপ করে দেখেছি, ধৈর্য ধরে রেখেছি। দুর্নাম রটিয়েছেন আর কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন। যারা কর্মচারী, সেই কর্মচারীদের মনে আমার বিরুদ্ধে তাদের মনটাকে বিষিয়ে তুলেছেন, বিষাক্ত করে দিয়েছেন। আমার বিরুদ্ধে তাদেরকে খেপিয়ে তুলেছেন। আমার প্রতি তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা হারিয়ে গেছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা অশ্রদ্ধা এনে দিয়েছেন। নবাবকে সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে, অথচ আমার কর্মচারীরা আমাকে অশ্রদ্ধা করে। সেটার কারণ আপনারা আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আত্মীয় স্বজনের মন, এই ধরো তার বড় মাসি, কী নাম? হ্যাঁ, ঘসিটি বেগম। তারপরে তার ছোটো মাসি মানে আলিবর্দির মেজো মেয়ে, কী নাম? তামিনা বেগম। হ্যাঁ, তার পুত্র কী নাম? শওকত জং। তো এই আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষের সবার মন আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছেন আপনি, বিষাক্ত করে তুলেছেন। আর কত হেয় আমাকে করতে চান আপনারা, আর কত অবহেলা করতে চান, আর কত হেয় করতে চান? জগৎ শেঠ বলছে আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ। আপনি বলছেন আমরা আপনাকে হেয় করছি, কিন্তু কি দরকার? কিন্তু জগৎ শেঠ সব জানে, জগৎ শেঠ সব বোঝে। জগৎ শেঠ এই কথা বলছে, এই কথার কোনো মানেই নেই। এই কথা বলা মানে জেনেও না জানার ভান করে রয়েছে। তাই বলছে আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ কি? হ্যাঁ, সিরাজ বলছে লাভ আপনাদের কি আছে সেটা আমি জানি, বড় করেই জানি। লাভ হচ্ছে স্বার্থ সিদ্ধি। আপনাদের স্বার্থ জড়িয়ে রয়েছে। আপনাদের প্রত্যেকের স্বার্থ সিদ্ধি করার জন্য আমাকে যত অপমান করবেন, হেয় করবেন, অপদস্থ করবেন, তত কর্মচারীরা আমাকে মানবে না, অশ্রদ্ধা করবে। প্রজারাও আস্তে আস্তে আমাকে অসম্মান করতে শুরু করবে, একটা অন্য দৃষ্টি নিয়ে দেখবে। ফলে আস্তে আস্তে আমাকে সিংহাসন ছেড়ে দিতে হবে। তার মানে আপনাদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কাজ করেছে, স্বার্থ সিদ্ধি। জগৎ শেঠ বলছে স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, স্বার্থের সন্ধানে নিযুক্ত থাকতাম, কথাটা বলেও আটকে যাচ্ছে।
কথাটা বলেও থমকে যাচ্ছে, কারণ যে কথা বলতে চাইছে সেই কথাটা নবাবকে বলাটা কখনোই শোভনীয় নয়, নবাবকে বলাটা সাজে না। তাই সিরাজ বলছে, বলুন তাহলে যদি আপনারা স্বার্থের সন্ধানে নিযুক্ত থাকতেন তাহলে সত্যি কথাটা কি বলতে চাইছেন বলুন। জগৎ শেঠ বলছে, তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসত, বাংলার সিংহাসনে তাহলে এতদিন অন্য নবাব বসতেন, বোঝো। তাহলে এত বড় স্পর্ধা, এত বড় কথা মুখের উপরে বলছে নবাবের মুখের, তার মানে নবাবকে কতখানি হেয় করে, কতখানি ছোট করে দেখে, কতখানি অবহেলা করে, যে এত বড় কথা, এত বড় কথা যে আপনারা যদি স্বার্থের সন্ধানে নিযুক্ত থাকতেন তাহলে বাংলার সিংহাসনে অন্য নবাব বসতো, মানে নবাবের মুখের ওপরে, নবাবের সামনে আপনি বলছেন বাংলার সিংহাসনে অন্য নবাবকে, অন্য কাউকে বসানোর কথা আপনারা ভাবতে পারেন। তাহলে এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? কে কোন কথা বলেছিল? যাই হোক, এখান থেকে তো কোনো শর্ট প্রশ্ন আসবে না, এটা থেকে আসবে না বড় প্রশ্ন, এই লাইনটা থেকে আসবে না। সিরাজ বলছে, তাহলে এত বড় কথা মুখের উপরে বলতে আপনার সাহস হয়? জগৎ শেঠ বলছে, আপনার উপদ্রবী আমাদের মনে সাহস এনে দিয়েছে, আপনার উপদ্রবী আমাদের মনে সাহস এনে দিয়েছে। আপনি যেভাবে উপদ্রব শুরু করেছেন, আপনি যেভাবে আমাদের উপরে এক অর্থে অত্যাচার করছেন, আপনার ব্যবহারে আমরা এমনই অসন্তুষ্ট, অপমানিত। আপনার সব উপদ্রব, আপনার সব এক একটা সিদ্ধান্ত, আপনার আচার আচরণ, আপনার স্বভাব, এগুলো আমাদের মনে সাহস এনে দিয়েছে। নবাবের যা করণীয়, নবাবের যা স্বভাব, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি না। ফলে আপনি নিজেই নবাব হয়ে যেভাবে উপদ্রব করছেন, সেই উপদ্রবের কারণেই আমাদের মনে সাহস এসেছে, বলতে বাধ্য হচ্ছি। সিরাজ বলছে, আমার উপদ্রব নয় শেঠজি, শেঠজি, জগৎ শেঠকে বলছে, শেঠজি আমার উপদ্রব নয়, আমার উপদ্রবের কারণে আপনারা এতটা সাহস দেখিয়েছেন তা নয়, আসলে আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়েছে। সহ্য ক্ষমতা, সহিষ্ণুতা, সহ্য করার ক্ষমতা, সহ্য করার শক্তি দিনে দিনে আপনারা এতটা কেন বেড়েছেন? আপনারা এতখানি ঔদ্ধত্য, অহংকার, এতখানি স্পর্ধা কেন দেখাতে পারছেন? সাহস কেন বেড়েছে? না আমি চুপ করে থেকেছি। গোড়াতেই যদি এর বিচার হতো, গোড়াতেই যদি আমি এর শাস্তি দিতাম, তাহলে আপনারা এত সাহস ধরতে পারতেন না। আমি আপনাদের সমস্ত দোষ, ভুল ত্রুটি, অপরাধ এগুলো ক্ষমা করে দিয়ে আমি আমার সহিষ্ণুতার পরীক্ষা দিয়েছি, ধৈর্যের পরীক্ষা দিয়েছি, আর সেটাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। মীর জাফর বলছে, তার মানে সিরাজ যখন জগৎ শেঠকে রীতিমতো তার কাজের জন্য ধমক দিচ্ছে, শাসন করছে, সমালোচনা করছে, এতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে মীর জাফর। আসলে একটু পরে আমরা দেখব এই ষড়যন্ত্রকারীদের একজনকে বললে আরেকজন তাদের পাশে দাঁড়াচ্ছে, আরেকজনকে বললে আরেকজন তাদের পাশে দাঁড়াচ্ছে। তার মানে ষড়যন্ত্রকারীরা নবাবের বিরুদ্ধে এক অর্থে এক হয়ে গেছে। তাহলে এখন দেখা গেল রাজবল্লভ যখন নবাবের মুখের উপরে কথা বলছিল, তখন তাকে সমর্থন করেছে জগৎ শেঠ। জগৎ শেঠকে যখন নবাব অপদস্থ করছে, অপমান করছে, তখন তাকে সমর্থন করছে মীর জাফর। মীর জাফর বলছে, জাহাপানা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করছেন। এখানে যারা উপস্থিত আছে তাদের প্রত্যেকে মানি লোক, সম্মানীয়, তাদের প্রত্যেকের নিজস্ব একটা সম্মান আছে। আর এই সমস্ত মানি লোকের অপমান করে প্রকাশ্য দরবারে আপনি অপমান করছেন, তাতে এখানে যত মানি লোক আছে সবাই অপমানিত হচ্ছে। তাহলে মানি লোকের অপমান করে আপনি কিন্তু সমস্ত মানি লোককে অপমান করছেন, এটা আপনার মাথায় রাখা উচিত। তার মানে নবাবের মুখের উপরে মীর জাফর যদি কথা বলতে পারে, মানে একজন সিপাহসালার সেনাপতি যদি কথা বলতে পারে, তাহলে বুঝতে হবে যে সংকট কিন্তু রীতিমতো ঘনীভূত হয়ে উঠেছে। সিরাজ বলছে, তো সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? আজকের আমার কথাগুলো আপনাদেরকে অপমান করছে, অপমানিত হচ্ছেন আপনারা মনে হয়েছে, কিন্তু আপনারা যখন সবাই মিলে আমাকে অপমান করছেন, আমি যে অপমানিত হচ্ছি সে কথা আপনারা কি ভাবছেন? রাজবল্লভ বলছে,
আবার রাজবল্লভ, মানে দেখো জগৎ শেঠ, রাজবল্লভ, মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, মির্জাফর, তিনজন তিনজনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। রাজবল্লভ বলছে আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি, আপনার নামে যা রটছে সেই সমস্ত রটনাগুলো মিথ্যা নয়, আর আমরাও মিথ্যে রটাইনি। আপনি যেরকম, আপনি যা তাই কিন্তু চারদিকে রটছে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি এরকমই, আপনার স্বভাব চরিত্র, আপনার আচার আচরণ খারাপ, আপনার আচার আচরণে অনেকেই ক্ষুব্ধ, অনেকেই অসন্তুষ্ট, আপনি নির্বোধ, আপনি বিলাস সর্বস্ব, বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছেন, আপনি প্রজাদের হিতৈষী নন, প্রজাদের মঙ্গল চান না, রাজ্যের শান্তি চান না, আপনি একজন দূরদৃষ্টি সম্পন্ন বিচক্ষণ শাসক নন। যা যা রটেছে আপনার বিরুদ্ধে আপনি তাই, মিথ্যা কলঙ্ক আমরা রটাইনি। কারণ একটা কথা আছে, যা রটে তার কিছুটা তো বটে। তা আপনার বিরুদ্ধে যা যা রটেছে আমরা কি মিথ্যা রটাইনি, এমনি এমনি রটেনি। সিরাজ তখন বলছে যে এদেরকে দেখছে, এদেরকে শুধু বললেই হচ্ছে না, এরা এতটাই স্পর্ধা দেখাচ্ছে যে নবাব যখন বলছি তখন নবাবের মুখের উপরে কথা বলেই চলেছে। ঠিক আছে, এটুকু বলে চুপ করে থাকলে হবে না। এদের প্রত্যেকের যে ষড়যন্ত্র করার খবরাখবর সব তো নবাবের কাছে আছে। তাই সব্বার মাঝে সিরাজ রাজবল্লভকে বলছে যে আপনি তো ন্যায়ের কথা বলছেন, সত্যের কথা বলছেন, তাহলে বলুন সত্যাশ্রয়ী রাজা, আপনি সত্যকে আশ্রয় করে চলেন, আপনি কোনোদিন অসৎ কাজ করেননি, অসত্যের পথে চলেননি। আমরা যেমন কথায় কথা অনেক সময় বলি না, ব্যঙ্গ করে বিদ্রুপ করে কাউকে সত্যি কথা বলে না, অথচ সত্যি কথার যখন ভান করে তখন আমরা কিন্তু ঠেস দিয়ে কথা বলি। হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির, সিরাজও বলছে সত্যাশ্রয়ী রাজা, বলুন তাহলে রাজা মানে এখানে কে? রাজবল্লভ। সত্যাশ্রয়ী রাজা বলুন, সিংহাসনে আরোহণ করার পরে, সিংহাসনে বসার পরে এই 1 বছরের মধ্যে, 1 বছর তো নয়, 1 বছরের একটু বেশি, তাই না? 15 মাস। 15 মাস তো যাই হোক, 12, 13, 14, 15, 1 বছর 3 মাসের মতো, তার মানে বছর খানিকের মতো, একটু বছর খানিকের একটু বেশি, তো বছর খানিকের ধরলেই হয়, 1.5 বছরের মতো ধরলেও হতো। যাই হোক, এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি, যদি আমার সম্পর্কে কিছু খারাপ থাকে তা সিংহাসনে বসার আগে, কিন্তু সিংহাসনে বসার পরে আমি এই 1 বছরের মধ্যে কি অনাচার করেছি বলুন আপনারা, কি অনাচার করেছি? আমি তো কোনো অনাচার করিনি যতদূর মনে পড়ছে। তাহলে এই সিংহাসনে বসার পরে আমার নামে কেন এখনো পর্যন্ত রটছে কলঙ্ক? বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি। নবাবের রাতে নিশ্চিন্তে ঘুমানোটা এটা জরুরি, তার জন্য সভা পারিষদরা রয়েছে, সবাই আমাকে পরামর্শ দেবে, সবাই আমাকে নিরাপত্তা দেবে, সবার উপরে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে ঘুমাবো। তাহলে বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি? নিশ্চিন্তে কাটানোর মতো কটা রাত আমার জীবনে এসেছে? নিশ্চিন্তে তো কাটাতে পারিনি। প্রতিটা মুহূর্তে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধযাত্রা, যুদ্ধে কত লোকের ক্ষতি, অর্থ নষ্ট, আর শুধু এ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সে তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটা রাত আমি ঘুমোতে পারিনি নিশ্চিন্তে। কীভাবে গুপ্তচরদেরকে পরিচালনা করতে হবে এই সমস্ত করে করে আমার রাতের পর রাত নিদ্রাহীনতায় কেটেছে। তাহলে কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি বলুন? কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন? আপনারা দায়িত্ব নিয়ে আমাকে তো বিশ্রামের একটু অবসর দেবেন, তাহলে কটা দিন বিশ্রামের অবসর দিয়েছেন আমাকে বলুন? বলুন, সত্যি কথা বলতে এসছেন, তাহলে বলুন সত্যাশ্রয়ী রাজা, আপনাদের যা দায়িত্ব কর্তব্য সেগুলো আপনারা পালন করেছেন? রাজবল্লভ বলছে, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকার কথা নয়, মানে মুখস্থ থাকার কথা নয়। আপনি কি করেন না করেন প্রতিদিন, কখন ঘুমাবেন, কখন খাবেন, কখন কি কাজ করবেন, সেই সমস্ত প্রতিদিনের খবরাখবর
আমাদের কিন্তু কণ্ঠস্থ থাকার কথা নয়। আমাদের যতটুকু করার যা করার আমরা তা করে যাচ্ছি। সিরাজ, তাহলে আমার জীবনযাপন প্রণালী যদি কণ্ঠস্থ থাকার কথা নয় আপনাদের, তাহলে আপনারা কি করে বলছেন? অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। হ্যাঁ, আমার দৈনন্দিন জীবনযাপন প্রণালী কণ্ঠস্থ থাকার কথা নয়। তার মানে প্রতিদিন আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, কিভাবে থাকছি, সেগুলো যদি আপনারা নাই জানেন, তাহলে এটা কি করে আপনারা জানলেন যে আমি কবে, কোন জায়গায়, কখন কোনো অনাচার আমি করে ফেলেছি, সেগুলো আপনারা বলে দিতে পারেন নির্ভুল। ভুল ত্রুটিগুলো সবসময় আপনাদের নখদর্পণে, অথচ আপনাদের যা যা করার দরকার, যা যা কর্তব্য করা দরকার, সেই সমস্ত কর্তব্য আপনারা করেন না। হ্যাঁ, রাজবল্লভ বলছে, পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। মানে আপনার অন্যায় কাজ, আপনার ভুল কাজ, আপনার ভুল ত্রুটি, আপনার দোষ, এইগুলো কিন্তু চাপা থাকবে না। এটা তো কথায় আছে যে পাপ কখনো চাপা থাকে না, ধর্মের কল বাতাসেও নড়ে। তার মানে যতই তুমি পাপকে চাপা দাও না কেন, একদিন ধর্মের কল বাতাসে নড়ে উঠবে। অর্থাৎ ন্যায় ধর্ম কিন্তু পাবেই, অর্থাৎ বাতাস আসবে আর মিথ্যার যে আবরণটা দিয়ে সত্যকে আড়াল করে রেখেছো, মিথ্যার আবরণটাকে উড়িয়ে নিয়ে যাবে, সত্যটা প্রকাশ পাবেই পাবে। তার মানে আপনি যে অপরাধ করছেন, কত দোষ করছেন, তো সেগুলো তো চাপা থাকার কথা নয়। দোষ তো, অপরাধ তো চাপা থাকে না। আপনি দিনের পর দিন পাপ করে চলেছেন, পাপ তো চাপা থাকে না। তাহলে রাজবল্লভ বলছে পারি এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজ বলছে পাপ যে চাপা থাকে না, হোসেনগুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে গেছেন। কে এই হোসেনগুলি? আলোচনা করা হয়ে গেছে না? বেটা হোসেনগুলি পাপী, অপরাধী, দোষী। তাহলে সেই হোসেনগুলিকে হত্যা করেছিল কে? সিরাজ হোসেনগুলিকে হত্যা করেছিল, শিরশ্ছেদ করেছিল হোসেনগুলির। তাহলে হোসেনগুলি কার সহকারী ছিল? হ্যাঁ, ঢাকার নবাব নওয়াজিশ মোহাম্মদের সহকারী, তো সেক্রেটারি আর কি। বিশ্বস্ত, অত্যন্ত স্নেহ করত, কিন্তু বিশ্বাসঘাতকতা করায় সিরাজ তার শিরশ্ছেদ করেছিল। তাহলে পাপ যে চাপা থাকে না, হোসেনগুলিও ভেবেছিল যে আমি পাপ কাজ করব, অথচ ধরা পড়ব না, আমার পাপের কথা কারোর কানে পৌঁছবে না, কেউ জানতেই পারবে না। কিন্তু পাপ যে চাপা থাকে না, আপনারা জানেন হোসেনগুলি কিন্তু প্রাণ দিয়ে বুঝিয়ে গেছে। তাহলে হোসেনগুলিকে আমি ছাড়িনি, তার মানে পাপীকে আমি ছাড়িনি। তাহলে পাপ যে চাপা থাকে না, হোসেনগুলি প্রাণ দিয়ে বুঝে গেছে। এবারে সিরাজ রাজবল্লভের কাছে গিয়ে বলছে, নিজের জীবন দিয়েও কি তা বুঝতে চান? নিজের জীবন দিয়ে কি সেটা বুঝতে চাইছেন? হোসেনগুলির মতো আমার হাতে আপনার প্রাণ যাবে, জীবন যাবে, তারপরে কি আপনি বুঝবেন? তাই চুপ করে থাকুন। আপনার ষড়যন্ত্রের খবরাখবর আমার কিন্তু সবই জানা। যাই হোক, রাজবল্লভ মাথা নিচু করলেন। রাজবল্লভ যখন মাথা নিচু করে আছে, তখন সিরাজ শেঠজিকে বলছে, মানে জগৎ শেঠকে বলছে, জাফর আলী খাঁ মানে মীর জাফরকে বলছে যে শেঠজি, জাফর আলী খাঁ, দেখুন আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। যেই আমি বলেছি, দেখুন কীরকমভাবে মুখ শুকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মানে এর থেকে কী মনে হয়? এর থেকে মনে হয় যে রাজবল্লভ বুঝতে পেরেছে যে ও দোষী, যে অপরাধী, সে যদি অনেক সময় চুপ করে মাথা নিচু করে যায়, তাহলে বুঝতে হবে মৌনতি সম্মতি লক্ষণ, অর্থাৎ ভুল দোষ স্বীকার করে নিচ্ছে অপরাধটা। দেখুন আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর দিকে একবার তাকিয়ে দেখুন, মুখখানা দেখুন ওর। কিন্তু মীর জাফর যখন দেখছে যে রাজবল্লভকে এইভাবেই অপমান করছে, তখন রাজবল্লভের পাশে থাকার জন্য মীর জাফর বলছে, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, তরবারি স্পর্শ করে শপথ করছি, মানে একবারে কঠিন প্রতিজ্ঞা করছি, শপথ করছি
পৃথিবী এধার থেকে ওধার হয়ে যাবে, কিন্তু আমার এই প্রতিজ্ঞা, আমার এই শপথ কিন্তু ভাঙবে না। আমি শপথ করছি, আপনি যদি মানি লোকের এরূপ অপমান করেন, মানি লোক, এই মানি গুণী লোকের, এই সম্মানীয় ব্যক্তিদের যদি অপমান এইভাবে করেন প্রকাশ্য দরবারে, তাহলে আপনার সপক্ষে আর কখনো অস্ত্র ধারণ করব না। আমি তো আপনার সিপাহসালার মানে প্রধান সেনাপতি। তাহলে আজকের কথা দিচ্ছি শপথ করে যে এইভাবে অপমান করলে, অপদস্থ করলে আমি কিন্তু আপনার সপক্ষে আর কখনো অস্ত্র ধারণ করব না। তার মানে আপনার বিরুদ্ধে না গেলেও আমি কিন্তু আপনার সহযোগিতা করব না। মোহনলাল বলছে, মোহনলাল আর মীর মদন এরা নবাবের বিশ্বস্ত, একান্ত অনুগত। তাই এই দরবারে নবাবকে যখন অপমানিত হতে দেখছে, তার সভা পরিষদদের দ্বারা অপমানিত হচ্ছেন নবাব, তখন নবাবের পাশে থেকে প্রতিবাদ করতে দ্বিধা করেনি মোহনলাল আর মীর মদন। মীর জাফরের এই কথা মোহনলালকে আহত করেছে। মোহনলাল সিরাজের পাশে থেকে মীর জাফরকে বলছে, আজ পর্যন্ত কদিন তা করেছেন সিপাহসালার? বলুন, আজ পর্যন্ত কদিন করেছেন? আজ পর্যন্ত কদিন করেছেন মানে কি করেছেন বলা হয়েছে, বা কি করেন? নবাবের সপক্ষে যুদ্ধ করেছেন। মীর জাফর সিপাহসালার মানে প্রধান সেনাপতি। তাহলে মীর জাফর যদি সিপাহসালার বা প্রধান সেনাপতি হয়, তাহলে মীর জাফরের দায়িত্ব কি? যুদ্ধে সব সময় আগে থাকা, নবাবের পাশে থাকা, শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। কিন্তু এর আগে যে কয়েকটা যুদ্ধ হয়ে গেছে, সেই কয়েকটা যুদ্ধে সেই অর্থে মীর জাফরকে দেখা যায়নি। সেই সমস্ত যুদ্ধে মীর মদন, মোহনলাল এরা পারদর্শিতা দেখিয়েছে, দক্ষতা দেখিয়েছে, এরা বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। কিন্তু মীর জাফর বিপুল সংখ্যক সেনাবাহিনী নিয়ে প্রধান সেনাপতি হলেও মীর জাফরকে দেখা যায়নি। তাই সেই সত্যিটাকে তুলে ধরে মোহনলাল বলছে যে আজ পর্যন্ত কদিন তা করেছেন সিপাহসালার? আজ পর্যন্ত কদিন আপনি করেছেন মানে নবাবের পক্ষে অস্ত্র ধরেছেন? মীর জাফরের এই কথাটা খারাপ লেগেছে। মীর জাফর এই কথায় আহত হয়েছে, অপমানিত হয়েছে। তার কারণ মীর জাফরের মনে হয়েছে মীর জাফর হলো সিপাহসালার প্রধান সেনাপতি, আর তার পদাধীন মানে তার নিয়ন্ত্রণে থাকছে কে না মোহনলাল, মীর মদন এরা। অথচ নিচ পদস্থ হয়ে নিচু পদে থেকে তার থেকে উচ্চ পদস্থ ব্যক্তিকে অপমান করছে আবার নবাবের সামনে। এটা কখনোই মীর জাফর সহ্য করতে পারল না। মীর জাফর বলছে, পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? তার মানে পূর্ণিয়ার যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? শওকত জং। তাহলে পূর্ণিয়ার যুদ্ধে শওকত জংয়ের বিরুদ্ধে সিরাজ মোহনলালকে যে পাঠিয়েছিল সেটা বোঝা যায়। এই মোহনলাল পূর্ণিয়ার যুদ্ধে শওকতকে হত্যা করে পূর্ণিয়ার যুদ্ধে জয়লাভ করেছে, মানে জয়লাভ এনে দিয়েছে নবাবকে। তাই এই একটা যুদ্ধে ও কৃতিত্ব দেখিয়েছে বলে এত স্পর্ধা তার হয়ে গেছে মীর জাফরের কথায় যে পূর্ণিয়ার যুদ্ধে ওই অপদার্থ শওকতকে হত্যা করতে আর কতখানি কষ্ট পেতে হতো। খুব বেশি কষ্ট পেতে হয়নি। এই অপদার্থ শওকত, তাকে হত্যা করা কোনো ব্যাপারই নয়। ওই একজনকে হত্যা করে তোমার স্পর্ধা হয়ে গেছে। হ্যাঁ, প্রধান সেনাপতি সিপাহসালার মুখের উপরে তুমি কথা বলছো। মীর মদনও বলছে। তাহলে মোহনলালের পাশে মীর মদন মানে নবাবের পাশে মীর মদন বলছে, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, মীর মদন কোনো যুদ্ধে যায়নি, কোনো যুদ্ধে তার কৃতিত্ব সেই অর্থে দেখাতে সে পারেনি বা দেখায়নি। কিন্তু সেইটুকু বোঝে যে নিচু পদস্থ যারা, তারা যেমন উচ্চ পদস্থের মুখের উপরে কথা বলে না, আবার এটাও ঠিক যারা এই সভা পরিষদ দরবারে আছে এরা তো নবাবের আজ্ঞাবাহী হয়ে থাকবে। তাই এরা নবাবের আচার আচরণ, স্বভাব চরিত্র, নবাবের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলবে, এটা তো কখনো বরদাস্ত করা যায় না। এটা তো নিয়ম বিরুদ্ধ, এটা তো অশোভন। তাই মীর মদন বলছে, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি
কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত সিপাহসালার নবাবকে কবে সাহায্য করেছেন? কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন বলুন? পূর্ণিয়ার যুদ্ধ হয়েছে, কলকাতা অভিযান হয়েছে, এই সমস্ত যুদ্ধে আপনাদের তো কোনো দিন দেখলাম না। তাহলে আপনি কবে নবাবকে সাহায্য করেছেন? এখন বলছেন যে তরবারি স্পর্শ করে তিনি শপথ করে বলছেন যে কোনো দিন অস্ত্র ধারণ করবেন না। এমনিতেই তো আপনি অস্ত্র ধারণ করেননি, এমনিতেই তো আপনি নবাবের পাশে থেকে অস্ত্র ধারণ করেন না। তাহলে মীর জাফর তখন অপমানিত হয়ে বলছে, জাহাপনা, জাহাপনা মানে নবাবকে বলছে, সিরাজকে বলছে, জাহাপনা আপনার চোখের সামনে এইরকমভাবে অপমান করছে আমাকে। হ্যাঁ, নিচের এই স্পর্ধা, এই নীচ পদস্থ ব্যক্তির এই স্পর্ধা আমার মুখের উপরে কথা বলে আমাকে অপমান করে। আবার মোহনলাল বলছে মীর মদনকে সমর্থন করে যে নীচ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এ কথা যেমন আপনাদের সব সময় মনে থাকে, তেমনি এ কথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সব সময় শোভন নয়। তাহলে এটা একটা সত্যি কথাই বলেছে যে নিচ পদস্থ যারা কর্মচারী, নিচু পদে যারা রয়েছে সেই সমস্ত কর্মচারীর, যারা উচ্চ পদে আসীন সেই কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এটা ঠিক কথা। আবার এটাও ঠিক যে এটাও মীর জাফর বা অন্যান্যদের সবসময় মনে থাকে, তাদের মনে রাখা উচিত কি যে নবাব তো সবার ঊর্ধ্বে, নবাবের কাজের সমালোচনা করা এটা শোভন নয়। সব সময় নবাবের ভুল ত্রুটি ধরবেন, নবাবের কাজের সমালোচনা করবেন, নিন্দা করবেন, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করবেন, অপমান করবেন, এটা কখনোই শোভন নয়। নবাব যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তকে মেনে নিতে হয়। তার কাজের সমালোচনা সবসময় নিচু পদস্থ নবাবের, নবাবের সবাই নিচু পদস্থ কর্মচারীদের করা একদম উচিত নয়। মীর মদন বলছে এই রাজ্যের সকল প্রধান সেনাপতি, এই রাজ্যে যত প্রধান সেনাপতি আছে তার মধ্যে একজনকে প্রধান হচ্ছে মীর জাফর। মীর মদন, মোহনলাল এরাও কিন্তু সেনাপতির ভূমিকা পালন করেছে। তাহলে এ রাজ্যে সকল সেনাপতি, প্রধান সেনাপতি আমির ওমরাহ মানে যারা হচ্ছে ধনী ব্যক্তি, সম্মানীয় ধনী ব্যক্তি, রইস রাজা মানে সম্মানীয় বিশিষ্ট রাজা, সামন্ত রাজাদের কথা বলা হয়েছে। এরা মনে করেছেন নবাব একেবারেই অসহায়। এখানে রাজা অর্থে যদি রাজবল্লভ হয় তাহলে হবে। আমির ওমরাহ বলতে ওই যে শেঠজি মানে জগৎ শেঠ, আর প্রধান সেনাপতি মানে মীর জাফর। তাহলে প্রধান সেনাপতি আমির ওমরাহ ধনী ব্যক্তি, ব্যাংকার, রইস রাজা, এরা মনে করেছেন নবাব একেবারে অসহায়। এরা কি মনে করেছে, এরা সরে গেলে নবাব তো একেবারে অসহায় হয়ে পড়বে, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। এরা মনে করে যে আমরাই নাকি নবাবকে রক্ষা করছি, নবাবের সিংহাসন রক্ষা করছি, নবাবের নিজের কোনো ক্ষমতা নেই, নিজেকে রক্ষা করার কোনো ক্ষমতা নেই। এটা ভুল করছে। আমরা কি জন্য আছি? মীর মদন আর মোহনলাল কি জন্য আছে? আমরা নবাবের নিমক বৃথাই খাই না। নিমক মানে তাহলে নুন খাওয়া মানে কি? নুন খাওয়া মানে ঋণী হয়ে থাকা, ঋণী কারণ নুন খাওয়া মানে কি? তার কাছে সে ঋণী হয়ে আছে। নুন খাওয়া মানে তার অন্নে প্রতিপালিত হচ্ছে, তাহলে তার কাছে সে কৃতজ্ঞ, তার কাছে সে ঋণী। আর সেই ঋণ কিভাবে মকুব করতে হবে বা মকুব করা যাবে? সারাক্ষণ তার পাশে থেকে, সারাক্ষণ তাকে রক্ষা করে। তাই আমরা নবাবের নিমক বৃথাই খাই না। আমরা কিন্তু নবাবের কাছে ঋণী, আমরা নবাবের তাই বিশ্বস্ত, আমরা নবাবকে রক্ষা করব। আমরা এখনো পর্যন্ত মরে যাইনি, এ কথা তাদের মনে রাখা উচিত। তারা মনে করছে, প্রধান সেনাপতি মনে করছে, রইস রাজা মনে করছে, আমির ওমরাহ মনে করছে যে নবাব আজকে অসহায় হয়ে পড়েছে, একা হয়ে পড়েছে।
রাজ্য সিংহাসনকে রক্ষা করার ক্ষমতা তার নেই, এমনকি নিজেকে রক্ষা করার ক্ষমতা নেই। ভুল ভাবছে তারা। আমরা আছি কি করতে? আমরা নবাবের নিমক বৃথাই খাই না। মীর জাফর মীর মদনের এই কথা শুনে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। মীর জাফর তখন নবাবকে উদ্দেশ্য করে বলছে, এই সব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, কারণ মীর মদন মোহনলালের কথাতে কোনো রকমের বাধা দিচ্ছে না, প্রতিবাদ করছে না নবাব, অতএব নবাব এদেরকে সমর্থন করছে। তাই মীর জাফর বলছে, নবাব এদেরকে দিয়েই তো কাজ চালাবেন মনে হচ্ছে, তাই এই সব অর্বাচীনকে দিয়ে নবাব যদি কাজ চালাবেন মনে করেন, যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। এই দরবারে থাকার আমাদের তো কোনো দরকার নেই, সবাইকে নিয়ে চলে যেতে চাইছে। অর্বাচীনকে দিয়ে যদি কাজ চলে, বলো তো অর্বাচীন মানে কি? নতুন নতুন নবাগত, নতুন বা নবাগত, সদ্য সবেমাত্র আসা, একেবারে নতুন অর্বাচীন। আমরা অনেক পুরনো, মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, অথচ এই সমস্ত নতুন নবাগত কর্মচারী, এদেরকে দিয়েই যদি নবাবের কাজ চলে যাবে বলে মনে হয়, আমাদের যদি কোনো প্রয়োজন না থাকে, আমাদেরকে যদি দরকার না থাকে, তাহলে চলুন সবাই আমরা এই দরবার ত্যাগ করি বলেই সবাইকে একজোট করে মীর জাফর সবাইকে নিয়ে নবাবের সামনেই দরবার থেকে বিদায় নিতে চাইছে। কিন্তু নবাবের সামনে এইভাবে সবাইকে একত্র করে সংঘবদ্ধ করে নবাবের বিরুদ্ধে যাওয়া, আবার নবাবের কোনো অনুমতি না নিয়ে দরবার ত্যাগ করে চলে যাওয়া, এটা নবাবকে রীতিমতো অপমান করা। তাই যখনই তারা চলে যাওয়ার জন্য উদ্যত হচ্ছে, নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। মীর জাফর বলছে, তাহলে আমাদের যখন দরকার নেই, নবাবের দরকার তার মন্ত্রী আর বিচক্ষণ এই দুই সেনাপতিকে নিয়ে দরকার, তাহলে থাকুন, এরা তো কর্মক্ষম, আমাদের তো কর্ম ক্ষমতা হারিয়ে গেছে, এরাই যথেষ্ট কর্মক্ষম, এরাই শক্তিমান, এরাই পরম বিচক্ষণ, এই সমস্ত মন্ত্রী আর এই সমস্ত শক্তিমান সেনাপতিদের নিয়ে উনি থাকুন। মন্ত্রী বলতে কাকে বোঝানো হয়েছে? কে মন্ত্রী এখানে? গোলাম হোসেন। আর সেনাপতিদের মানে দুই সেনাপতির কথা বলা হয়েছে, কে কে? মীর মদন আর মোহনলাল। মীর মদন আর মোহনলাল। তাহলে গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে, মীর জাফর বলছে তখন আর ভাবনা কি, এদেরকে নিয়েই কাজ চালাক, আমাদের যখন প্রয়োজন নেই, চলুন আমরা সবাই চলে যাই। এই বলে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিল। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করল। এরা সবাই যাওয়ার জন্য উদ্যোগ করল। যেই যেতে উদ্যত ঠিক তখনই সিরাজ বলছে, দাঁড়ান, আমার চোখের সামনে আমার অনুমতি না নিয়ে আপনারা বেরিয়ে যাচ্ছেন দরবার থেকে, দাঁড়ান। সকলে তো একবারে স্তব্ধ হয়ে গেছে, চুপ করে দাঁড়িয়ে গেছে, স্থির হইয়া দাঁড়াইলেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনারা বিশিষ্ট ব্যক্তিরা দরবার ত্যাগ করে চলে যাচ্ছেন নবাবের অনুমতি না নিয়ে, এই কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে যে দরবার ত্যাগ করতে গেলে নবাবের অনুমতি নিতে হয়। মীর জাফর বলছে, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, জাহাপনা, আমরা বাধ্য হচ্ছি দরবার ত্যাগ করতে, কারণ আপনার চোখের সামনেই অপমান করা হচ্ছে আমাদের, আমরা অপমানিত হচ্ছি, অথচ আপনি কিন্তু চুপ করে রয়েছেন, কিছু বলছেন না, তাই বাধ্য হয়ে আমরা নিজেদের সম্মান রক্ষার্থেই দরবার ত্যাগ করছি। সিরাজ, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। আপনারা কে, কোথায়, কিভাবে ষড়যন্ত্রে লিপ্ত সেটা আমি জানি, তাই বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে তখন যখন আপনাদের বন্দি করা হবে। আপনাদের যখন বন্দি করব তখন আপনাদের দরবার ত্যাগ করতে হবে, এমনিতেই তখন দরবার ত্যাগ করতে হবে, কারণ তখন বন্দি করে আপনাদের এখান থেকে দরবার থেকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হবে। এমনি এমনি দরবার ত্যাগ করতে হবে না, দরবার ত্যাগ করতে আপনারা বাধ্য হচ্ছেন, বাধ্য হতে হবে না, আমি বাধ্য করব আপনাদের। মুন্সিজি, এরা ভাবছে আমি কিছুই জানি না। সিপাহ সালারের কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিলেন সেই পত্র, সিপাহ সালার, মীর জাফর এখন বড় বড় কথা বলছে, আপনি ওই পত্রটা বের করুন। ওর ষড়যন্ত্রের কথা ও ভাবছে আমি জানি না।
মুন্সিজিকে আদেশ দিল সিপাহ সালারের কাছে মানে মীর জাফরের কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিল সেই পত্র ওয়ার্ডস ওয়ার্ডস কে হ্যাঁ ওয়ার্ডস ওই যে দরবারে যে ইংরেজ প্রতিনিধি যাকে অপমান করে বিদায় করে দেওয়া হলো, তাহলে ওয়ার্ডস ওয়ার্ডস পত্র লিখেছেন। তার মানে দরবারে থেকেই মানে এই রাজপ্রাসাদ থেকে মুর্শিদাবাদ থেকে ওয়ার্ডস পত্র লিখেছে কাকে না সিপাহ সালারকে মানে মীর জাফরকে। কিন্তু সেই পত্র সিপাহ সালারের হাতে পৌঁছানোর আগেই গুপ্তচরের হাত ধরে নবাবের হাতে পৌঁছে গেছে। তার মানে এই পত্র দেখে বোঝা যাচ্ছে যে ইংরেজদের সঙ্গে মীর জাফরের রীতিমতো একটা মিত্রতা তৈরি হয়েছে, বন্ধুত্ব তৈরি হয়েছে, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাহলে মীর জাফরের এই গোপন লিপির কথা, মীর জাফরের এই পত্রের কথা, ওয়ার্ডসের লেখা মীর জাফরকে এই মীর জাফরের পত্রের কথা সবার সামনে তুলে ধরে মীর জাফরকে শায়েস্তা করতে চাইল। বড় বড় কথা দাঁড়ো দেখাচ্ছি, তোমার পত্র আছে, তোমার ষড়যন্ত্রের পত্র। তো সিরাজ বলছে মীর জাফর যখন জিজ্ঞেস করলো যে আমার কাছে ওয়ার্ডস পত্র লিখেছিল, মীর জাফর তো জানেই না, কারণ সেই পত্র তো মীর জাফরের হাতে পৌঁছানোর আগে নবাবের হাতে চলে এসছে। সিরাজ বলছে হ্যাঁ নবাবের সিপাহ সালার, হ্যাঁ নবাবের সিপাহ সালার, আপনি আমার প্রধান সেনাপতি, হ্যাঁ হ্যাঁ আপনার কাছে পত্র লিখেছিল ওয়ার্ডস খোজা পিদ্রুর মারফত। এই তথ্যটাকে তোমরা মনে রাখবে, কার হাত ধরে কার মারফত পত্রটা চলে এসছে। খোজা পিদ্রুকে ব্র্যাকেটে রাখো, খোজা পিদ্রুর মারফত। পিদ্রু হচ্ছে নাম, খোজা তখনকার দিনে এই খোজা কথাটা শোনা যেত, খোজাদের পাওয়া যেত। খোজা মানে কি জানো? নপুংসক। বলছে বাংলায় যখন তুর্কি আক্রমণ শুরু হলো, তুর্কি আক্রমণের পর যখন তুর্কিরা বাংলায় যখন সিংহাসনে বসলো, তখন কয়েক বছর পরই মানে 1301 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটল। বাংলার বুকে লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কিদের রাজ শুরু হয়েছিল, শাসন। তো তারপরে কয়েক বছর পর এই বাংলায় খোজাদের হাতে শাসন ক্ষমতা চলে গিয়েছিল। ওই খোজা হচ্ছে আবিসিনিয়ার অধিবাসী, আফ্রিকার একটা দেশ আছে আবিসিনিয়া, নাম শোনা? তো আবিসিনিয়ার অধিবাসী, তো ওরা খুব দুর্ধর্ষ, কষ্ট সহিষ্ণু, কর্মঠ, ওরা খুব বিশ্বস্ত হয়। ওই যে আফ্রিকা কবিতা আলোচনার সময় বলা হয়েছে যে ওখানকার অধিবাসীদেরকে দাসে পরিণত করে তারা নিজেদের মানে ইউরোপীয়রা নিজেদের কাজে লাগিয়েছিল, স্বার্থে লাগিয়েছিল। তো আবিসিনিয়া থেকে বহু দাস সারা পৃথিবীময় বিক্রি হতো, ওখান থেকে বহু দাসকে সারা পৃথিবী জুড়ে বিক্রি করা হতো, কৃতদাস হিসেবে বিক্রি করা হতো আবিসিনিয়ার। তো আবিসিনিয়ার কিছু অধিবাসীদেরকে যাদেরকে দাসে পরিণত করে এখানেও বাংলায় নিয়ে আসা হয়েছিল। ওরা অত্যন্ত বিশ্বস্ত হয়, কিন্তু এদের ওই অন্দরমহলের নিরাপত্তার দায়িত্বে অনেককে রাখা হতো। আর এদের থেকে যাতে কোনো রকমের অঘটন না ঘটে, কোনো রকমের নারীরা যাতে কোনো রকম অসম্মানিত না হয়, তার জন্য এদেরকে খোজায় পরিণত করা হতো, খোজায় পরিণত করা হতো। বোঝা গেল ব্যাপারটা কি? মানে এদেরকে নপুংসক করা হতো। তো পরবর্তীতে এরা প্রায় 1003 মতো তো বাংলার সিংহাসনে নবাবকে সরিয়ে দিয়ে এরাই হচ্ছে ক্ষমতা দখল করেছিল কয়েক বছরের জন্য। এটা বাংলার ইতিহাসের একটা অন্ধকারময় দিকও ছিল এই সময়টা, মানে অত্যন্ত নারকীয় অত্যাচার করতো এরা, প্রজা শোষণ, নির্বিচারে হত্যা, মান সম্মান মানে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা, মানে একেবারে অন্ধকারময় যুগ ডেকে এনেছিল এদের সময় এই বাংলার বুকে। যাই হোক, তো এই রকম একজন খোজা তার নাম হচ্ছে পিদ্রু। খোজা পিদ্রুর মারফত ওয়ার্ডস এই পত্রখানি আপনার উদ্দেশ্যেই পাঠিয়েছে। তারপর ওয়ার্ডস পাঠিয়েছে কার হাত ধরে?
না কার হাত দিয়ে, না খোঁজা পিদ্রুর হাত দিয়ে। কিন্তু মাঝপথে বাস আপনার দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্যবশত, আপনার কপাল খারাপ, আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে, আমাদের হাতে এসে পড়েছে। আমার সৌভাগ্য আর আপনার দুর্ভাগ্য। দেখতে চান? বলুন দেখতে চান? দেখাবো। মীর জাফর বলছে নবাবের অনুগ্রহ, নবাবের দয়া, নবাব যদি মনে করেন দেখাতে চাইছেন দেখাবেন দয়া করে। সিরাজ বলতে সভাসদদের শুনিয়ে দেব আপনি যে কীরকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমার বিরুদ্ধে, তো সবাইকে শুনিয়ে দেব সভাসদদের আপনার এই অপরাধের কথা। মীর জাফর বলছেন পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। জাহাপনা, পত্রে কি লেখা আছে? পত্রের বিষয় নিয়ে তো আমার কিছু জানাই নেই। পত্রে কি লেখা আছে সেটা সরাসরি না জানলেও পত্রে কি লেখা থাকতে পারে সেটা কিন্তু কিছুটা হলেও মীর জাফরের আন্দাজ করা উচিত। মীর জাফর কিন্তু জানবে, জানা উচিত কি, তাই না? জানবে না? হ্যাঁ, কি লিখতে পারে, কারণ মীর জাফর যে ষড়যন্ত্রে লিপ্ত সেটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, ওয়ার্ডস একদম লাইন বাই লাইন কি লিখেছে সেটা মীর জাফর না জানলেও কি লিখতে পারে সেটা জানা উচিত, সামগ্রিকভাবে কি হতে পারে বিষয়টা। তো মীর জাফর বলছে না জানার ভান করে, পত্রের বিষয়ে তো আমি কিছুই অবগত নই, আমার তো কিছু জানা নেই। সিরাজ, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, আপনি তো আমার প্রধান সেনাপতি সিপাহসালার, আপনার একটা সম্মান আছে, সবার সামনে আপনার প্রতি লেখা এই পত্রের বিষয় সবার সামনে তুলে ধরে আপনাকে কিন্তু লজ্জা দেব না। আপনি লজ্জা পাবেন, লজ্জিত হবেন, সবার সামনে ছোট হয়ে যাবেন, সেটা করব না। কেননা আপনি আমার সিপাহসালার, আপনি আমার সিপাহসালার প্রধান সেনাপতি, আপনাকে অপদস্থ করা সবার সামনে এটা আমার কাজ নয়, এটা উচিত হবে না, আমি করবও না। আবার পত্রখানা আপনাকে দেখতেও দেবো না। কেন পত্রখানা দেখতে দেবো না? পত্রখানা দেখালে কী হবে বলো, কী হবে? উদ্দেশ্য সাধন হবে। মানে ওয়ার্ডস পত্র লিখেছিল মীর জাফরকে, মীর জাফরের এখনও পর্যন্ত সেই অর্থে জানা নেই ওয়ার্ডস কী করতে চাইছে, তাকে কি লিখতে চাইছে, কি বলতে চাইছে। তাহলে এখন যদি ও পড়ে নেয় তাহলে ওয়ার্ডসের মনোভাব, ওয়ার্ডসের যে ইচ্ছেটা, ওয়ার্ডসের যে উদ্দেশ্যটা সেটা তো সিরাজ মীর জাফর জেনে গেল, ফলে মীর জাফরের উদ্দেশ্য সিদ্ধ হয়ে যাবে। তাই বলছে পত্রখানা আপনাকে দেখতেও দেবো না। কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে এই পত্র প্রেরিত মানে প্রেরণ করা হয়েছিল, মানে লেখা হয়েছিল, তাই সিদ্ধ হবেই, তাই পত্রও পড়তে দেব না। মীর জাফর তো বুঝতেই পারছে কী লেখা ছিল। মীর জাফরের ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছে, ভয় কাজ করছে, তাই মীর জাফরের গলাটা আস্তে 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 নেমে আসছে। একটু আগে গলা চড়াচ্ছিল, একটু পরে গলা কিন্তু নেমে এলো। মীর জাফর তখন বলছে জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? জাহাপনা যদি মনে করেন যে আমিও জড়িত ষড়যন্ত্রে, আমিও আপনার বিরুদ্ধে গিয়েছি, এরকম যদি আপনি কোনো খবর পান তাহলে আপনি আমার প্রতি কী স্থির করেছেন, আমাকে কি শাস্তি দেবেন, কি ব্যবস্থা নেবেন? সিরাজ বলছে রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। যারা যারা রাজদ্রোহিতা করে, যারা যারা রাজার বিরুদ্ধে যায়, দেশদ্রোহিতা করে, তাদের যে শাস্তি হওয়া উচিত বলুন। আপনিও তো রাজদ্রোহে লিপ্ত হয়েছেন, এখন তো আপনাকে অস্বীকার করে লাভ নেই, আপনি তো অস্বীকার করতেই পারবেন না। তাহলে আপনি বলুন রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে আপনার কি ব্যবস্থা, আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত, আপনি কি মনে করেন? মীর জাফর কোনো কথা কহিলেন না। মীর জাফর যখন চুপ করে আছে তখন নবাব বলছে রাজবল্লভকে, রাজা রাজবল্লভ কি বলেন? হ্যাঁ, রাজবল্লভ কি বলেন? কারণ রাজবল্লভের ভেতরে তো দূর দূর করছে না, রাজবল্লভও তো লিপ্ত আছে ষড়যন্ত্রে। রাজবল্লভও ভাবছে কি জানি কখন কখন আমার দোষ ভুল ত্রুটি অপরাধের কথা বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে রাজবল্লভ চুপ করে আছে। তখন রাজবল্লভের কাছে গিয়ে বলছে কি রাজবল্লভ, আপনি রাজা রাজবল্লভ কি বলেন? রাজবল্লভ তখন ভয় পেয়ে বলছে আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? হ্যাঁ, তাহলে আমিও কি এরকম কোনো গোপন কাজ করেছি আপনার চোখে আড়াল করে? তা আপনি কি আমার বিরুদ্ধে কোনো গোপন লিপি আবিষ্কার করেছেন মীর জাফরের মতো? কিন্তু সিরাজ বলছে রাজা রাজবল্লভকে আমরা চিনি, আমরা জানি রাজা রাজবল্লভ কেমন লোক। কেমন লোক মানে সৎ ন্যায়পরায়ণ সেটার কথা বলতে চাইছে না, মানে কেমন ধূর্ত লোক, কেমন গভীর জলের মাছ, কেমন অপরাধ করবে অথচ টেরও পেতে দেবে না। তাহলে রাজা রাজবল্লভকে আমরা চিনি, আমরা জানি রাজা রাজবল্লভ কেমন। তিনি
কাঁচা কাজ করেন না, একেবারে পাকা কাজ করেন, পাকা খেলোয়াড়, পাকা মাথার। জাফর আলী খাঁ মানে মীর জাফরকে বলছে, মীর জাফর বলছে নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? নবাবের কাছে যখন আমি দোষী অপরাধী, তাহলে নবাব নিশ্চয়ই বিচার করবেন। তা আপনি কি চান? আপনি কি এই প্রকাশ্য দরবারে সবার সামনে আমার বিচার করতে চান? যদি সবার সামনে আমার বিচার করতে চান তাহলে করুন। কিন্তু সেটা মীর জাফর হয়তো মনে মনে এটাই ভেবে রেখেছে, সবার সামনে যদি আমার বিচার হয়, মানে সবার সামনে যদি আমাকে অপদস্থ করা হয়, তাহলে এর শোধ কিন্তু আমি নিয়েই ছাড়ব। এমনিতেই শোধ নেওয়ার জন্যই অনেক দূর এগিয়ে গেছে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে। তাই নবাবকে বলছে, সিরাজকে বলছে মীর জাফর, নবাবকে এই প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? তো এই কথা বলার পরে আমাদের কি মনে হয়, নবাব কি সবার সামনে, নবাব যে ধরনের স্বভাব চরিত্রের মানুষ, যে ধরনের মানুষ, তাতে কি সবার সামনে এই মীর জাফরের মানে তার সিপাহসালারের বিচার করবে? কি মনে হয়? না। কিন্তু উচিত ছিল বিচার করা, করবে না। তার কারণ ওয়ার্ডসকে যেভাবে ছেড়ে দিয়েছে, তাতে তার সিপাহসালারকে প্রকাশ্য দরবারে বিচার করে শাস্তি দেবে, এটা তো করবেই না। মানে এই রকম ধরনের দুর্বলতার পরিচয় দিয়েছে। আর এই দুর্বলতাই কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়ে উঠেছে, পতনের কারণ হয়ে উঠেছে। নবাবের উচিত ছিল কিছু একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে গিয়ে নবাবের মনের ভেতরে কোনো একটা ভয় জেগে উঠেছে যে আমার প্রধান সেনাপতিকে যদি আমি শাস্তি দিই, অন্যান্যরা হয়তো এই মীর জাফরের পাশে থেকে আমার বিরুদ্ধে চলে যাবে। তো ওই ভয়টা তাকে চুপ করিয়ে দিয়েছে। নবাব এখন মনে করছে যে না, আমাকে এখন কঠিন হলে চলবে না, কঠোর হলে চলবে না, আমাকে এখন চুপ করে যেতে হবে। কারণ এখন সামনে হচ্ছে বিরাট বড় বিপদ, সংকট ঘনিয়ে আসছে। এই মুহূর্তে সবার মন জয় করে সবাইকে একসাথে নিয়ে সংঘবদ্ধভাবে একটা বিরাট বড় ঝড়ের মোকাবেলা করতে হবে। আর সেই ঝড়ের পূর্বাভাস বাংলার আকাশে ঘনীভূত হয়ে উঠেছে। তাহলে নবাব এখন মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, যারা যারা নবাবের চোখে দোষী বা অপরাধী, তাদের দোষ আর নতুন করে তুলে ধরবে না। নবাব তাদের দোষ মাফ করে দেবে, দোষ ভুল এগুলো অপরাধ মাফ করে দেবে। মাফ করে দিয়ে তাদের কাছে এক অর্থে আহ্বান জানাবে, পাশে থাকার আহ্বান জানাবে। তো এর পরের যে অংশটা আছে, নবাব সবার কাছে আহ্বান জানিয়েছে নবাবের পাশে থাকার জন্য ইংরেজদের বিরুদ্ধে। এটার উপরে মানে এর পরবর্তী যে অংশটা, এটার উপরে একটা প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নের উত্তরটা তোমাদের তৈরি করে রাখতে হবে। যাই হোক, আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা।